সকলে কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আচ্ছা। আজকে না আমরা গত ৬ নম্বর লেকচারে একটা মনের অজান্তে একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম। যে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে ফেলেছিলাম যে এখানে বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটরটিকে সমান বা সমান নয় এগুলোকে জাজিং করে থাকি বা এটার মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে এটা করে থাকি। এটা আসলে একটা আমার নিজের মনের অজান্তে একটা ভুল হয়ে গেছিল। এটা আসলে হবে হলো রিলেশনাল অপারেটরের ব্যাপারটাতে। অ্যাসাইনমেন্ট অপারেটর যে জিনিসটা করে আজকে আমি এই ৭ নম্বর লেকচারে একটু আগে এটা ঠিক করে দিচ্ছি যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে থাকে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর জাস্ট আমরা বুঝে থাকবো যে প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট অপারেটর হলো কোনো এক্সপ্রেশন বা ভ্যারিয়েবল এর মানকে অপর কোনো ভ্যারিয়েবলের মান হিসেবে নির্ধারণ করার জন্য যে ইকুয়াল যে অপারেটর ব্যবহার করে অর্থাৎ একটা সমান চিহ্ন, একটি সমান চিহ্ন, দুটি সমান চিহ্ন না, একটি সমান চিহ্ন ব্যবহার করে এটাকে বলা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। আবারও বলছি যে আমাদের একটি ভ্যারিয়েবল রয়েছে, সেই ভ্যারিয়েবলের মানকে যদি আমরা অন্য একটি ভ্যারিয়েবলের মান হিসেবে যদি নির্ধারণ করতে চাই তাহলে আমরা কিভাবে করব, যেটার মাধ্যমে করব সেটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে ইকুয়াল রয়েছে এর মাধ্যমে করব। আর এখানে যে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল এবং ডিভিশন ইকুয়াল দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হলো শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখানে আরেকটি হতে পারে যে মডুলাস ইকুয়াল, সেটা এখানে নাই। এখানে পাঁচটি রয়েছে যে কি ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল এন্ড ডিভিশন ইকুয়াল। আরেকটি রয়েছে হলো মডুলাস ইকুয়াল। এটাকে বলা হলো শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। তো শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, এই যে আমরা একটু আগে যে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানলাম না, এই অ্যারিথমেটিক অপারেটর যেগুলো রয়েছে যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে চাই, অ্যারিথমেটিক অপারেটর গুলো যদি অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে চাই তাহলে এই যে ব্যবহার করার যে ফরম্যাটটি সেটাকে বলা হচ্ছিল শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে। সো আমাদের এই মনের অজান্তে ছোট ভুলের কারণে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু ভুলটা আমরা ধরে ফেলেছি, তো আশা করি এখন আর কোনো সমস্যা নেই। ভুলটা এখন তো আমরা জেনে ফেলেছি। আর এরকম ভালো যে আমরা ভুলের মাধ্যমে যদি কোনো কিছু শিখতে পারি, সেই শিক্ষাটা সবচাইতে বড় শিক্ষা হয়। এজন্য মাঝে মাঝে ভুল করা ভালো। তো যদিও আমার একটা মনের অজান্তে ভুলটা হয়ে গেছিল, তো আশা করি সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। চলুন আমরা নম্বর লেকচার ৭ নম্বর লেকচারে চলে যাই। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলুন, গত যে লেকচারটি আমরা দিয়েছিলাম, গত লেকচারে আমরা অপারেটর নিয়ে কথা বলছিলাম। তো অপারেটরের আমরা এক্স্যাক্টলি অ্যারিথমেটিক অপারেটরের সবগুলো টপিক মোটামুটি যে কনসেপ্ট গুলো রয়েছে সেই কনসেপ্ট গুলো জানার চেষ্টা করেছিলাম এবং বেশ কিছু আমরা ছোট ছোট প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছিলাম উদাহরণ সহ। তো আজকে আমরা অপারেটরের অন্যান্য যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই শ্রেণী বিভাগ সম্পর্কে জেনে নেব। প্রেজেন্টেশনের ফার্স্ট টাইম আমরা দেখব বাকি যে অপারেটর গুলো ছিল, যেমন রিলেশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, এই অপারেটর গুলো সম্পর্কে জানবো। এছাড়া বিভিন্ন ধরনের স্পেশাল যে অপারেটর রয়েছে বা বিট ওয়াইজ অপারেটর রয়েছে। বিট ওয়াইজ অপারেটরটা যে কারণে ব্যবহার হয় যে আমাদের যে বিট বা এতে কোনো লজিক্যাল কোনো কাজ করার জন্য আমাদের হলো বিট ওয়াইজ অপারেটর গুলো ব্যবহার করা হয় থাকে। তো এটা হলো আসলে বেশ কিছু অ্যাডভান্স পর্যায়ে পড়ে। সো আমরা বেসিক পর্যায়ে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করবো না, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই করব এবং এটাই অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, অনেকটাই জানা হয়ে যাবে আমাদের। ঠিক আছে, প্রোগ্রামিং এর কিন্তু আমরা যতটুকু এখন এখন পর্যন্ত শিখেছি এটা কিন্তু প্রোগ্রামিং এর অনেক বড় একটা ধাপ আমরা সম্পন্ন করতে পেরেছি। তো শুধু তো আমরা এই ধাপগুলো শিখলে তো চলবে না, আমাদেরকে আরো সামনে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবো, বেশি বেশি কাজ করবো। তো এখন আমরা জাস্ট একটু থিওরি আকারে দেখে নিই যে রিলেশনাল অপারেটরের কাজ কি এবং কিভাবে সেটা। আচ্ছা, রিলেশনাল অপারেটর আমাদের গত লেকচারেও বলা হয়েছিল রিলেশনাল অপারেটরটা বোঝায় হলো কিছুটা কম্পারিজনের মতো। কম্পারিজম বলতে বোঝাচ্ছে যে আমাদেরকে কম্পেয়ার করে থাকে যে দুটি যে অপারেন্ড রয়েছে সেই অপারেন্ডের কোনটি বড় বা ছোট, বা তারা সমান কিনা বা তারা সমান না কিনা, এরকম বেশ কিছু টপিক নিয়ে আমাদের হলো রিলেশনাল অপারেটরটি গঠিত হয়। তো এরকম রিলেশনাল অপারেটর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে হলো লিস্টটা দেখুন, লিস্টে দেখা যাচ্ছে যে 6টি রয়েছে। তো এই অপারেটরের মধ্যে ফার্স্ট টাইম যে আমাদের অপারেটর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি লেস দেন। সো এখন এই লেস দেনটা ব্যবহার করবো কিভাবে, এক্সাম্পলে বলা হচ্ছে যদি ইফ, তো ইফ এখানে আসলে একটি আমাদের আমরা জানি যে আমাদের মেকিং ডিসিশন যখন আসবে তখন আমাদের ইফ এলস এই ব্যাপারগুলো আসবে। ঠিক আছে, তো এখন এসব ইফ বোঝার দরকার নেই, আমাদের যখন আসবে তখন দেখবো আমরা। তো ইফ মানে এখন আমরা জেনে রাখি যে ইফ তো একটা হলো ইংলিশ ভোকাবুলারি। তো এর অর্থটা কি, যে হলো যদি। ইফ মানে তো যদি, তাই না? তো এখানে বলছে যদি, তারপর অ্যাপেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলা হচ্ছে যে এ লেস দেন বি, অর্থাৎ এ এর একটা ভ্যালু আছে, বি এর একটা ভ্যালু আছে। এখন কি এ লেস দেন বি, অর্থাৎ এ থেকে যদি বি ছোট হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের স্টেটমেন্টটা সত্য হয়ে যাবে। আর যদি ছোট না হয় তাহলে আমাদের স্টেটমেন্টটা মিথ্যা হয়ে যাবে। ব্যাপারটি হলো এরকম। তো রিলেশনাল অপারেটর এই ব্যাপারগুলো নিয়ে হলো কাজ করে। ঠিক আছে,
তারপরে আছে আমাদের লেস দ্যান অর ইকুয়াল টু, অর্থাৎ বলা হচ্ছে যে এ কি বি এর চেয়ে, এ হলো বি এর চেয়ে ছোট কিনা আর হলো সমান কিনা সেই জিনিসটা আমাদেরকে পরীক্ষা করবে, ঠিক আছে। তারপরে রয়েছে আমাদের ইকুয়াল অপারেটর। এখানে বলা হচ্ছে যে এ এর যে ভ্যালুটা রয়েছে এবং বি এর যে ভ্যালুটা রয়েছে এই দুইটা ভ্যালু সমান কিনা। যদি সমান হয় তাহলে এটা ইকুয়াল অপারেটরটি কাজ করবে, না যদি না সমান হয় তাহলে আমাদের অন্য অপারেটর, অন্য আমাদের স্টেটমেন্টে চলে যাবে, ঠিক আছে। তারপর নট ইকুয়াল মানে আমরা বুঝতে পারছি যে এখানে নট ইকুয়াল বলতে কি এ এর যে ভ্যালু থাকবে এবং বি এর যে ভ্যালু থাকবে সেই দুটা নট ইকুয়াল হতে হবে, তাহলে স্টেটমেন্টটা একমাত্র কাজ করবে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের রিলেশনাল অপারেটর। তো এই অপারেটর সম্পর্কে আমরা সবচেয়ে ভালো যখন জানতে পারবো যখন আমরা এর পরবর্তী যে লেকচারটি হবে সেই লেকচারটি হলো আমাদের থাকবে হলো ইফ এলস নিয়ে, ঠিক আছে, বা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয় থেকে আসে। তারপরে আমরা টপিকে চলে যাই। তারপরে টপিক আমাদের রয়েছে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর জিনিসটা কি একটু বুঝে নেই। অ্যাসাইনমেন্ট অপারেটর হলো কোনো কিছু, এখানে আমরা জাস্ট এখানে যে অপারেটর রয়েছে হলো প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল এন্ড মডুলাস ইকুয়াল। সো এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে এই অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের কি করে থাকে, অ্যাসাইনমেন্ট অপারেটর করে থাকে যে একটা ভ্যালু আরেকটা ভ্যালুতে আমরা অ্যাসাইন করব কিভাবে সেই জিনিসটা নিয়ে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর তৈরি হয়। তো এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে কি x প্লাস ইকুয়াল y। তো গত লেকচারে আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে যখন আইডিয়া দিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে x যদি আমাদের একটি ভ্যারিয়েবল থাকে a নামে এবং এর পরে যদি আমরা প্লাস প্লাস তো ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে থাকি তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা হয় a প্লাস প্লাস লেখাও যে জিনিসটা আর a ইকুয়াল টু a প্লাস 1 লেখাও একই জিনিস, কারণ প্লাস প্লাস বলতে আমরা বুঝে থাকি আমাদের যে ভ্যারিয়েবলটি রয়েছে তার সাথে হলো এক সংযুক্ত হয়, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে x প্লাস ইকুয়াল y, তো এটা এটা যে লেখা যে জিনিস x ইকুয়াল টু x প্লাস y লেখাও একই জিনিস। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয় x এবং y এর মানটা প্রথম সে যোগ করে, ঠিক আছে। আমরা ডান সাইডে দেখি x ইকুয়াল টু x প্লাস y, তো x প্লাস y এর মানটা যোগ করে আমাদের যে বাম সাইডে যে x ভ্যারিয়েবলটি রয়েছে সেই x ভ্যারিয়েবলে সেটা হলো অ্যাসাইন করে থাকে, এই জন্য এগুলোকে বলা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত কাজ করে, অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা প্রোগ্রামিং বুঝে থাকবো যে আমাদের যে ইকুয়াল আমরা কিন্তু আমাদের ম্যাথে তো শিখিয়েছিলাম যে সমান চিহ্নকে আমরা বলতাম যে ইকুয়াল, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল অপারেটর হিসেবে দুইটা ইকুয়াল ব্যবহার করা থাকে, হ্যাঁ, আর একটা ইকুয়াল মানে এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করে থাকবে, ঠিক আছে। সো আমাদের এখানে ইকুয়াল জিনিসটাকেই আমাদের দেখতে হবে যে ডান সাইডের জিনিসটা আমাদের বাম সাইডে অ্যাসাইন হচ্ছে কিভাবে ইকুয়াল অপারেটরের মাধ্যমে অর্থাৎ সমান চিহ্নের মাধ্যমে আমাদের হলো অপারেটরটি কাজ করতেছে, এটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। প্রোগ্রামিং এ কিন্তু ইকুয়াল বলতে বোঝায় যে দুইটা ইকুয়াল যখন দেব তখন সেটাকে বলা হবে হলো ইকুয়াল অপারেটর, ঠিক আছে। আচ্ছা, তো একই রকম ভাবে প্লাস ইকুয়ালের মতন বাকিগুলো আমাদের মাইনাস ইকুয়াল একই রকম ভাবে কাজ করে, এছাড়া মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল এবং মডুলাস ইকুয়াল একই রকম ভাবে কাজ করে। পরবর্তী আমরা দেখব যে লজিক্যাল অপারেটর। এটা একটা ইন্টারেস্টিং বিষয় এই লজিক্যাল অপারেটরটি। লজিক্যাল অপারেটর আমাদের প্রোগ্রামিং এ যখন আমরা যুক্তি নিয়ে কাজ করতে যাব তখন আমাদের লজিক্যাল অপারেটরটি খুব প্রয়োজনীয়। তো লজিক্যাল অপারেটর বুঝতে গেলে আমাদের আরেকটি জিনিস লাগে, সেটা হলো আমাদের ট্রুথ টেবিল, ঠিক আছে। ট্রুথ টেবিল, এই যে আমরা নিচে যে লিস্টে আমাদের যে টেবিলটি দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে হলো ট্রুথ টেবিল, ঠিক আছে। এখন উপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লজিক্যাল অপারেটর তিনটি রয়েছে। প্রথম হলো কি দুইটা অ্যাম্পারসেন্ড দিয়ে যে অপারেটরটি রয়েছে সেই অপারেটরের নাম দেওয়া হয়েছিল এন্ড অপারেটর। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সমান্তরাল সাইন দিয়েছে, এটাকে বলা হচ্ছে হলো আমাদের অর অপারেটর। তারপরে আমাদের যে এক্সক্লেমেশন সাইন দেওয়া হয়েছে বা এটাকে বলা হচ্ছিল নট অপারেটর, ঠিক আছে। এই তিনটা অপারেটরের কাজ কিভাবে করে থাকে সেটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখে নিই। তো ট্রুথ টেবিলে প্রথমে বলে নিই এটা হলো আমাদের কাজ করে হলো 0 এবং 1 নিয়ে, অর্থাৎ বাইনারি ডিজিট নিয়ে কাজ করে থাকে। তো এখন যদি বলা হচ্ছে আমাদের পি তে যদি আমাদের অর্থাৎ আমাদের 0 দেওয়া হয় এবং কিউ তে যদি আমরা 0 দিই, অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে আমরা কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনে যদি আমরা আমাদের ইনপুটে যদি 0 দেই, দুইটা ইনপুট রয়েছে, দুইটা ইনপুটে যদি 0 দেই তাহলে এন্ড অপারেটরের ওই অপারেশনের সময় আমাদেরকে হলো কি আউটপুট থাকবে। তো আমরা যদি ইনপুটে যদি পি কিউ আমাদের দুটি ইনপুট মনে করি, তো পি কিউ যদি আমরা ইনপুটে যদি আমাদের ইনপুট যদি 0 0 হয় তাহলে আমরা এন্ড অপারেটরে যে জিনিসটা পাবো সেটা হলো আমরা 0 পাবো। এখন এন্ড অপারেটর হলো 0 পাবো কেন, এই জিনিসটাকে বোঝার জন্য একটু বোঝানোর চেষ্টা করি যে এন্ড অপারেটর কিভাবে কাজ করে থাকে। এক্স্যাক্টলি এন্ড অপারেটর এইভাবে কাজ করে থাকে, যদি আমাদের ইনপুটে, আবার বলছি, যদি আমাদের ইনপুটে 0 কে কিন্তু এখানে আমরা ফলস ধরে নিই এবং 1 কে আমরা ট্রু ধরবো, ঠিক আছে। তো 0 তখনই হলো আমাদের আমাদের ইনপুট আমাদের হলো এন্ড অপারেটরের ক্ষেত্রে ইনপুটে যদি, আবারও বলছি যে এন্ড অপারেটরের ক্ষেত্রে ইনপুটে যদি
ইনপুটের যে ভ্যালুগুলো দিচ্ছি সবগুলো যখন সত্য হবে তখন শুধুমাত্র আমাদের আউটপুটে সত্যটা পাওয়া যাবে, বাকি সব ক্ষেত্রে আমাদের হলো আউটপুট হলো ফলস আসবে বা জিরো আসবে। ঠিক আছে, আবারও বলছি, এন্ড অপারেটরের ইনপুটে যতক্ষণ পর্যন্ত না আমাদের সবগুলোই যদি আমাদের সত্য হয় তাহলে আমাদের আউটপুটটা শুধু সত্য হবে, বাকি সব ক্ষেত্রে সে ফলস হবে। ঠিক আছে, তো এখানে খুব সুন্দর করে আমাদের এখানে টেবিলটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে পি কিউ প্রথমটাই আছে কি জিরো, তারপরটা রয়েছে জিরো, অর্থাৎ দুইটা ইনপুটে জিরো রয়েছে। সো আমরা আউটপুটটুকু একটা জিরো পাবো, কারণ আমরা বলেছিলাম যে আমাদের ইনপুটে যখন শুধুমাত্র এক ইনপুট শুধু হলো ট্রু হবে অর্থাৎ অন হবে তখন শুধুমাত্র আমাদের আউটপুটটা ট্রু হবে। ঠিক আছে, তারপরে আমাদের দ্বিতীয় নম্বর লাইনে রয়েছে কি জিরো এবং ওয়ান, অর্থাৎ একটা হলো প্রথম ইনপুটে রয়েছে হলো জিরো এবং দ্বিতীয় ইনপুটে রয়েছে হলো ওয়ান। তো এক্ষেত্রে কিন্তু কি হবে যে একটা জিরো একটা ওয়ান, শেষ এই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো জিরো, কারণ দুইটাই যখন অন হবে তখন শুধুমাত্র আমরা অন পাবো। তিন নম্বরে আমাদের রয়েছে কি দুইটাই অন, অর্থাৎ আমাদের ইনপুটে সবগুলোই হলো অন রয়েছে, সেক্ষেত্রে আমরা আউটপুটে ওয়ান পাচ্ছি। চতুর্থটাতে আমাদের প্রথমটাতে ইনপুটে ওয়ান রয়েছে কিন্তু দ্বিতীয়টাতে জিরো রয়েছে, এটার ক্ষেত্রে কি হবে যে এটা জিরো আউটপুট পাবো, কারণ এখানে আমরা এই আমাদের যে কন্ডিশন ছিল কি যে এন্ড অপারেটর তখন কাজ করে যখন তার ইনপুট গুলো সব ট্রু হবে অর্থাৎ সত্য হবে, তখন হলো আমাদের এন্ড অপারেটরটি ট্রু হবে। ঠিক আছে, এখন আমরা ওর অপারেটরের ক্ষেত্রে একটু দেখে নিই। ওর অপারেটরের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে ইনপুটে যখন সবগুলো মানই, আবারও বলছি, ইনপুটে যখন সবগুলো মানই আমাদের জিরো বা ফলস হবে তখন শুধুমাত্র আমাদের অর অপারেটরটি ফলস হবে। বাকি সব ক্ষেত্রে বলতে যদি আমাদের ইনপুটে যদি দুইটার মধ্যে যদি একটা যদি অন থেকে যায় বাকিগুলো যদি জিরো হয় তাহলে কিন্তু আমাদের অর অপারেটরের কাজ কি যে সেটা হলো অন হবে, কারণ অর অপারেটর কাজ করে হলো এভাবে। ওকে, তারপরে আমাদের রয়েছে হলো নট যে অপারেটরটি রয়েছে। তো নট অপারেটর জিনিসটা হলো ইন্টারেস্টিং, এটা হলো আমাদের ইনপুটে যদি ট্রু থাকে তাহলে সেটাকে ফলস করে দেয়, আমাদের ইনপুটে যদি আবার ফলস থাকে তাহলে সেটাকে ট্রু করে দেয়। ব্যাপারটা হলো এইভাবে ঘটে থাকে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট টাইম যে জিনিসটা হয় যে আমাদের হলো কি রয়েছে যে জিরো 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 জিরো, তো এখন দুইটাই তো দেখা যাচ্ছে যে ফলস, তাহলে সে কি করে, সে এখানে কি করে যে এটাকে হলো ট্রু করে দেয়। তো ব্যাপারটি হলো আমাদের এভাবেই ঘটে থাকে। ঠিক আছে, সো আমাদের নট এ কি করে যে আমাদের জাস্ট ট্রু থাকলে ফলস করে দেবে, ফলস থাকলে ট্রু করবে, অর্থাৎ এখানে হলো বিপরীত বিপরীত কাজটি করে থাকে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের লজিক্যাল অপারেটর সম্পর্কে আইডিয়া। এখন আমরা পরবর্তীতে দেখে ফেলবো কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর এটা একটা চমৎকার ব্যাপার। কন্ডিশনাল অপারেটর প্রোগ্রামিং খুব প্রয়োজনীয় এক টপিক। আর কন্ডিশনাল অপারেটর আমরা যে জিনিসটা বুঝবো সেই জিনিসটা আমরা আপাতত এখানে বুঝে রাখি, পরবর্তীতে আমরা আরো ভালো ভালো কন্ডিশনাল অপারেটর সম্পর্কে জানবো। তো এখন আমরা কন্ডিশনাল অপারেটরের যে জিনিসটা জানবো যে এখানে আমাদেরকে তিনটা হলো আমাদের এক্সপ্রেশন থাকবে কন্ডিশনাল অপারেটর। এখন ভাইয়া তিনটা এক্সপ্রেশন, এক্সপ্রেশন জিনিসটা কি? এক্সপ্রেশন হলো সেটা যে আমাদের কোনো অপারেটরের সাথে, হোক সেটা প্লাস, হোক সেটা মাইনাস, হোক সেটা কন্ডিশনাল অপারেটর, হোক সেটা লজিক্যাল অপারেটর, হোক সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর, হোক সেটা রিলেশনাল অপারেটর, যেমনই অপারেটর হোক না, আমাদের অপারেটরের সাথে যখন আমরা অপারেন্ড ব্যবহার করব, এই অপারেন্ড ব্যবহার করলে যে যেটা তৈরি হবে সেটা হলো আমাদের হলো এক্সপ্রেশনস। ঠিক আছে, তো আমাদের এখানে কি করতে হবে যে এক্সপ্রেশন তো আমরা এখন বুঝে গেলাম যে আমাদের অপারেটরের সাথে অপারেন্ড ব্যবহার করলে সেটা হলো এক্সপ্রেশন হয়ে যায়। সো আমাদের এখানে ফার্স্ট টাইম দিতে হবে কি যে বুলিয়ান এক্সপ্রেশন। হ্যাঁ, তো এখন বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে আমাদের এই জিনিসটা করতে হবে। বুলিয়ান এক্সপ্রেশন আমাদের কন্ডিশনটা দেখে নিই যে আমাদের প্রথম হলো বুলিয়ান এক্সপ্রেশন, তারপরে আমাদেরকে কোশ্চেন মার্ক বা আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তারপরে যে পার্টটি থাকবে সেটাকে বলা হচ্ছে হলো মানে তারপরে যে এক্সপ্রেশনটি থাকবে সেটাকে বলা হচ্ছে হলো ট্রু পার্ট। ঠিক আছে, এবং কোলন দিয়ে আমাদের ফলস পার্টটিও বলে দিতে হবে। সো বুলিয়ান এক্সপ্রেশনে যে এক্সপ্রেশনটি থাকবে সেই এক্সপ্রেশন যদি আমাদের সত্য হয় তাহলে ট্রু পার্ট কাজ করবে, যদি কন্ডিশনটা যদি এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমাদের ফলস পার্ট কাজ করবে। একদম একদম ইজি। আবার বোঝানোর চেষ্টা করি যে বুলিয়ান এক্সপ্রেশনে আমাদের একটি কন্ডিশন দেওয়া থাকবে। সো আমরা অবশ্যই এটা প্রোগ্রাম আকারে দেখাবো, যেহেতু এটা চলে এসেছে সো আমরা প্রোগ্রাম আকারে দেখাবো, নো প্রবলেম। তো আমরা জাস্ট চিন্তা করি যে আমাদের বুলিয়ান এক্সপ্রেশনে যদি আমাদের একটা এক্সপ্রেশন থাকে, তো সেই এক্সপ্রেশন যদি সত্য হয়ে যায় তাহলে আমাদের ট্রু পার্টটি কাজ করবে, যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমাদের কোলনের পরে যে ফলস পার্ট রয়েছে সেই ফলস পার্টটি কাজ করবে। তো এটা আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখে নিই। প্রোগ্রামের মাধ্যমে দেখানোর জন্য আমরা কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকস আইডিতে যাওয়ার পরে আমরা একটা নতুন ফাইল খুলি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, নতুন ফাইলের নাম দিলাম যে conditional operator dot extension c। ওকে, আচ্ছা, তো কন্ডিশনাল অপারেটরটাকে দেখানোর জন্য আমরা প্রথমে যে জিনিসটা করব যে আমাদের তিনটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। প্রথমটা হলো দিলাম যে কি নাম্বার
নাম্বার 1, তারপরটা আমরা দিলাম যে নাম্বার 2, এবং আমরা কি করব যে নাম্বার 1 এবং নাম্বার 2 দুটি ভ্যালুর মান দেব, সেই ভ্যালুটাকে চেক করব যে এটা হলো এর বড় ভ্যালুটা কোনটা, তো আমরা দিয়ে দিই কি ম্যাক্সিমাম। ঠিক আছে, বড় ভ্যালুটা আমরা চেক করব। সো আমরা তো জানি যে আমাদের ইনপুট কিন্তু শিখে ফেলেছিলাম যে ইনপুট ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা কিবোর্ড থেকে বা আমাদের এর থেকে ইনপুট নেব, কনসোল থেকে ইনপুট নেব। তো সে আমরা এখন, আচ্ছা আমরা ইনপুটে ব্যবহার করি। তো স্ক্যানএফ কি বলে দিলাম, স্ক্যানএফ এর মধ্যে প্রথমত কি করতে হবে, প্রথমে আমাদেরকে যে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। কার ফরম্যাট স্পেসিফায়ার? আমাদের, যদি আমরা নাম্বার 1 এর স্ক্যানএফ নিতে চাচ্ছি তো আমরা কি করব যে পার্সেন্টেজ ডি। আচ্ছা, আমরা তো দুইটা, আমাদের এখানে দুইটা পার্সেন্টেজ ডি নেব, কারণ আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল রয়েছে ইন্টিজার টাইপের। সো আমরা দুইটা পার্সেন্টেজ ডি নিয়ে নিলাম। আমরা চাইলে আমরা আলাদা আলাদা ভাবেও নিতে পারতাম। ঠিক আছে, তো আমরা এখানে বলে দেবো যে কি প্রথমটা হলো আমাদের কি আছে, অ্যাড্রেস অপারেটর ব্যবহার করতে হবে এখানে এম্পারস্যান্ড নাম্বার 1 নাম্বার 2। ওকে, সো আমাদের স্টেটমেন্টটা কমপ্লিট করে নিলাম। তো এখন আমরা এখানে বোঝানোর জন্য একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। আমরা দেখা যাচ্ছে যে ইউজার কি করে বুঝবে যে আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল, দুইটা যে আমাদের দুইটা ভ্যালু দেওয়া লাগবে। তো আমরা এখানে প্রিন্টএফ এর মাধ্যমে জাস্ট একটু বলে দিই যে enter first number and then second। এখন আমরা বলে দিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে না। আমরা এখন একটা নতুন লাইন যোগ করি এখানে। সো আমাদের নিউ লাইনের জন্য কি করতে হয়, আমাদেরকে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হয়। তো ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমরা স্টেটমেন্টটা কমপ্লিট করে ফেললাম। এখন এ তো আমরা বুঝি, তো আমরা এতদিন তো এগুলো করে এসেছি, এখন তো এগুলোতে আমাদের কোনো সমস্যা নেই, তাই না? এখন আমরা একটু ইন্টারেস্টিং বিষয় সেটা শিখবো, সেটা হচ্ছে যে কন্ডিশনাল অপারেটর আমরা যে ম্যাক্সিমাম এই ভ্যারিয়েবলটিতে আমরা কি করব, ম্যাক্সিমাম ভ্যালুটিতে আমরা কন্ডিশনাল দিয়ে দেবো। তো কন্ডিশনাল দেওয়ার জন্য আমরা প্রথমে শিখেছিলাম কি আমাদের একটা বুলিয়ান এক্সপ্রেশন থাকবে। তো বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে আমরা বলে দিলাম যে আমাদের যে নাম্বার 1 রয়েছে, নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2। ওকে, আমাদের এক্সপ্রেশনটি বলে দিয়েছে যে কি নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, অর্থাৎ নাম্বার 2 এর চেয়ে নাম্বার 1 হলো বড় হতে হবে। যদি বড় হয়, অর্থাৎ কন্ডিশনটা যদি সত্য হয়ে যায়, তখন আমাদের কি হবে, আচ্ছা আমরা এটাকে দিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম কি নাম্বার 1, তারপর বলে দিলাম কি নাম্বার 2। তো এই যে আমরা যে বুলিয়ান এক্সপ্রেশন ব্যবহার করলাম, এই এতটুকু হলো আমাদের কি একটা হলো বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন পরে আমাদের এটা হলো ট্রু পার্ট, অর্থাৎ এটা যদি সত্য হয়, এই বুলিয়ান এক্সপ্রেশন এটা যদি সত্য হয় তাহলে নাম্বার 1টা প্রিন্ট হবে, আর যদি না হয়, মিথ্যা হয়ে যায়, তাহলে নাম্বার 2টা প্রিন্ট হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের হলো প্রোগ্রামটা। তো আমরা প্রিন্টের মাধ্যমে বলে দেই যে প্রিন্টে ম্যাক্সিমাম নাম্বারটি হলো আমাদের দেখানোর জন্য বলে দিলাম। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কি করবে, যে ফার্স্ট টাইম দেখবে যে নাম্বার 1 এবং নাম্বার 2 যে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন রয়েছে, সেই এক্সপ্রেশনটা যদি সত্য হয়ে যায়, অর্থাৎ নাম্বার 1 যে আমরা ভ্যালুটি দেব সেটা যদি নাম্বার 2 এর চাইতে যদি বড় হয়ে যায়, তাহলে আমাদের এখানে যে ট্রু পার্ট রয়েছে সেই ট্রু পার্টটি কাজ করবে। আর যদি আমাদের এটা যদি এই বুলিয়ান এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, এই ফলস পার্টটি কাজ করবে। তো এটা আমরা দেখানোর জন্য প্রথমে কম্পাইলার এবং বিল্ড এবং রান করি একসাথে। এখন আমরা দেখলাম, প্রথমে দিলাম যে কি 25 নাম্বার 1, এবং তারপরে আমরা দিলাম যে 150, আচ্ছা 15 দিলাম। 15 দেওয়ার কারণে যে জিনিসটা হবে, এখন আমাদের এখানে প্রোগ্রামটা কি হবে, আচ্ছা নাম্বার 1টা হলো সত্য হয়ে যাবে, কারণ 25 হলো 15 চাইতে বড়। সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা দেখাবে কত, 25। ওকে ফাইন, 25 দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে একটা নতুন লাইন দিয়ে দিলাম, এখন আমরা দেখবো যে কি আমাদের প্রোগ্রামটাকে 26 এন্টার একটা বড় নাম্বার দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রোগ্রামটা কিন্তু বলতেছে কি যে ম্যাক্সিমাম নাম্বার এখন কত, 36, তাই না? তার হলো তো এই প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু আমরা এখন দেখে নিতে পারছি যে কোনটা হলো আমাদের ম্যাক্সিমাম নাম্বার, যে 26 নাকি 36। সো 36 কেন হয়েছে, এখন একটু বোঝার চেষ্টা করি। যে আমাদের এখানে প্রথমে নাম্বার 1 কত ছিলাম, কত দিয়েছিলাম 26 এবং নাম্বার 2 তে দিয়েছিলাম কত, যে 36। তো এখানে 36 কাজ করেছে, কারণ কি যে নাম্বার 1 নাম্বার 2 এই যে নাম্বার 1 এ কত ছিল 25 গ্রেটার দেন 36, তো 36 এর থেকে 25 বড় না। তো সেক্ষেত্রে কি হবে, নাম্বার 1টা সে প্রিন্ট করে নেয়, প্রিন্ট করেছে কত, নাম্বার 2টা প্রিন্ট করেছে, কারণ ফলস পার্টটি সে প্রিন্ট করবে। তো সে ফলস পার্টটি প্রিন্ট করেছে কত, যে নাম্বার 2 কত ছিল 36, সেক্ষেত্রে সে 36 প্রিন্ট আউট করেছে। তো আশা করি কন্ডিশনাল অপারেটর সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। আর আমরা পরবর্তীতে এই ব্যাপারটিকে আরো সুন্দর করে লেখা যায় ইফ এলস এর মাধ্যমে, সেই ব্যাপারটি দেখবো, তখন আরো খুব ইজি এবং হবে। আচ্ছা, এখন আমরা আরেকটি জিনিস জেনে নেব, সেটা হলো আমাদের হলো টাইপ কাস্টিং এর ব্যাপারটা। টাইপ কাস্টিং এর ব্যাপারটি এই জন্য জানাবো
যে আমাদের অনেক সময় কিন্তু প্রোগ্রামে হয় যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার ডেটা টাইপের, এখন আমাদেরকে ভ্যালুটা নিতে হবে হলো। তো আমরা গততে মেবি আমি একটা প্রোগ্রাম করেছিলাম, নাম দিয়েছিলাম মেবি অ্যারিথমেটিক নামে কোনো একটা নাম দিতে পারি। ওকে, আমরা এই প্রোগ্রামটা ওপেন করি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা প্রোগ্রাম। আচ্ছা, এখানে আমরা এতটুকু এবং এতটুকু আমরা ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, জাস্ট আমরা আজকে বুঝবো যে টাইপকাস্ট ব্যাপারটি কিভাবে হয়, এই ব্যাপারটি বোঝার জন্য। সো আমরা প্রথমে দেখা যে আমাদের ইন্টিজার এ তে কি রয়েছে, 50 রয়েছে এবং বি তে রয়েছে হলো 6। সো আমরা এটাকে যদি ভাগ করতে চাইতাম, তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, আমাদের কিন্তু সঠিক ভ্যালুটা আসতো না, আমাদের এসেছে কত 8। তো 8 কি আসলে সঠিক ভ্যালু? 6 তো 48, কিন্তু আমাদের আছে এতে কত রয়েছে, 50 রয়েছে, তাই না? সো এটা কিন্তু তখনই ঠিক হতো যখন আমাদেরকে 8 পয়েন্ট সামথিং একটা পয়েন্ট আসতো, বা 8.333 এইভাবে যদি চলে আসতো, তখন কিন্তু আমাদের রাইট পয়েন্ট হতো। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেই জিনিসটা হলো কি, আমরা জাস্ট এখানে বলে দেবো যে এটা হলো আমাদের হলো ফরম্যাট হয়ে যাবে, কনভার্সন হয়ে যাবে। আমাদের প্রোগ্রামটিতে আমরা যে জিনিসটা করেছি, এখন একটু বোঝার চেষ্টা করি যে আমাদের এ এবং বি যে এটা কি করে ভাগ করবে, তাই না? সো ভাগ করার পরে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা কিন্তু ইন্টিজারে থাকবে, কিন্তু আমরা আউটপুটটাকে ইন্টিজারে না করে আমরা ফ্লোটে টাইপকাস্ট করে নিলাম। ফ্লোটে টাইপকাস্ট করলে কি হবে, এখন আমাদের প্রোগ্রামটাতে কিন্তু আচ্ছা একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে, একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে কারণ কি আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার ভুল দিয়েছিলাম। আমাদের হলো ফ্লোটে ফরম্যাট হলো পার্সেন্টেজ সেভ। তো আমাদের এখন প্রোগ্রামটা ঠিকঠাক রয়েছে। এখন আমরা দেখবো যে আমাদের আউটপুটটা ঠিকঠাক রয়েছে কিনা। তো আউটপুটে দেখা যাচ্ছে কি 8.8.33333। আচ্ছা, সো আমাদের প্রোগ্রামটা তো এখন ঠিক রয়েছে। আমাদের কিন্তু ভ্যারিয়েবল কি রয়েছে, আমাদের ভ্যারিয়েবল ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করে দেখো যে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে হলো ইন্টিজার ডেটা টাইপের। সেক্ষেত্রে আমাদের হলো টাইপ কাস্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারছি, আমাদের সঠিক আউটপুটটা পেয়ে যাচ্ছি। তো এটা ছিল আমাদের টাইপ কাস্টিং সম্পর্কে আইডিয়া। তো আমাদের অনেক এরকম প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা হয়তো বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো ইন্টিজারে, কিন্তু আমাদের টাইপ কাস্ট করে কিন্তু আমরা এটাকে সেই ফ্লোটিং এ আবার কনভার্সন করতে পারি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর পরবর্তীতে আমাদেরকে আহ, আপনারা এ করবেন যে কোনো প্রবলেম যদি বুঝতে না পারেন, বা কোনো প্রবলেমে যদি আপনারা মনে করেন যে এই জিনিসটাকে আরো সহজভাবে বোঝার জন্য, সেটার জন্য আমাদেরকে ফেসবুক পেজে অবশ্যই ফেসবুক পেজে জানাবেন, অথবা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর পরবর্তীতে আরো কত সুন্দর করে যদি একটা জিনিস যদি বুঝতে না পারেন, তো সেই ব্যাপারে আমাদেরকে বলবেন, আমরা আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আরেকটা জিনিস হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার কারণে আপনার সহজে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সহজে আপনারা প্রোগ্রামিং এ স্ট্রং হতে থাকবেন আস্তে 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 আস্তে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।